This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গানটা কীরকম অদ্ভুত একটা আবেদন রেখে যায় না, মইনের ঘোড়াগুলোর ঘরে ফেরার গান। কতবার যে শুনেছি হিসেব কষে বলতে পারবো না। আমার ধারণা তসলিমা নাসরিনও বলতে পারবেন না, কারণ গানটা নিশ্চিতভাবেই তিনি শুনেছেন। শুনে যদি নাও থাকেন কিচ্ছু আসে যায় না। এই গানটাই তো তার মনের মধ্যে এখন হয়তো গুনগুন করছে। শেখ হাসিনাও হয়তো শুনেছেন, কিন্তু সেই গানের এরকম একটা জায়গায় গিয়ে গানটা যে সত্যি একটা বাস্তবতাকে ছুঁয়ে যাবে, এরকম একটা ত্রিবেণী সঙ্গম হয়ে যাবে, মানে বাস্তবের সঙ্গে এই গানটা, এবং এপাশে তসলিমা নাসরিন, ওপাশে শেখ হাসিনা, সবাই যে একটা সুতো, একটা গানের সুতো এইভাবে জুড়ে যাবেন, একটা সুরে জুড়ে যাবেন, এটা কেউ ভেবেছিলেন কি? আমার ধারণা ভাবেননি। তসলিমা নাসরিন, শেখ হাসিনা দুজনেই আসলে সে ঘরের ডাক শুনতে পাচ্ছেন, দুজনেই ঘরে ফিরছেন বা ফিরবেন বলে ঠিক করেছেন, এবং দুজনেরই ঘরে ফেরার সঙ্গে আদ্যাপন্ত যে জিনিসটা জড়িয়ে রয়েছে সেটা আপনারা জানেন, রাজনীতি। দেখুন, তসলিমার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বা কলকাতাকে ঘর বলা যাবে কি না এই প্রশ্নটা উঠতে পারে। হ্যাঁ ঠিক, আদতে এখনও বাংলাদেশকেই তিনি হয়তো প্রথম ঘর বলে মনে করেন, কিন্তু হোম না হোক, এটা তার সেকেন্ড হোম তো বটে, দ্বিতীয় ঘর তো বটে। সেই বাংলা, সেই ভাষা এবং সেই ভালোবাসা সবটাই তো এখানটা। তো সেই হোম বা সেকেন্ড হোমে তসলিমা নাসরিন তার ফিরে আসাটা, সেটা তো ওই মইনের ঘোড়াগুলির গান নিয়ে যে পরবর্তী ক্ষেত্রে একটা ক্যাসেট বেরিয়েছিল, সেটার নামটার মতোই, আবার 20 বছর পর। সত্যিই তো, আবার বছর 20 পর তিনি ফিরতে চলেছেন আমাদের বাংলায়, তার সেকেন্ড হোম বা প্রথম হোম যেভাবেই দেখুন না কেন। 1 আগস্ট রবীন্দ্র সদনে তিনি তার লেখা পড়বেন, কবিতা শোনাবেন। বুঝতে পারছেন? এই বাংলায় তসলিমা নাসরিন ফের একবার নিজের মতো করে, নিজের ভূমিকায় নিজেকে ফিরে পাবেন। এটা আজকে অনেকের কাছে একটা খুব খুব ইন্টারেস্টিং বা ব্যতিক্রমী বা হয়তো একটা অসাধারণ বা একটা প্রাপ্তি বলে মনে হবে, জানেন তো। দেখুন, তসলিমা নাসরিনের লেখা, তার কবিতা, তার আবৃত্তি, এই যা যা আছে আর কি, এগুলোকে নিয়ে, এগুলোর কীরকম, কার কীরকম লাগে, এই সমস্ত নিয়ে, এগুলো নিয়ে অনেক কাটা ছেঁটা বিতর্ক এই সমস্ত থাকতেই পারে, কিছু এসে যায় না। আসল বিষয়টা তো তার ফিরে আসা, তার নিজের মতো করে ফিরে আসা। এবং ইন্টারেস্টিং বিষয় সেটা হলো অনুষ্ঠান আয়োজকদের এই যে ঘোষণাটা, যেটাতে তারা জানিয়েছেন যে 20 বছর পর মুক্ত পশ্চিমবঙ্গে ফিরছেন তসলিমা নাসরিন। এইটা আরও খুব ইন্টারেস্টিং, জানেন তো। এই শব্দবন্ধ মুক্ত পশ্চিমবঙ্গ, মুক্ত কেন? 2007 সালের নভেম্বরে কলকাতা ছাড়তে বাধ্য হয়েছিলেন তসলিমা, আপনাদের মনে আছে? কেলেঙ্কারি কাণ্ড হয়েছিল তখন, এবং ঘটনাচক্রে তখন বাম আমল, সেই আমলে কিন্তু ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়েই তসলিমাকে কোথাও নিরাপত্তা দেওয়া যায়নি। মাঝখানে 15 বছর ছিল তৃণমূলের শাসন, বাম আমলের শেষ আর তৃণমূলের শুরু থেকে শেষ। দীর্ঘ এই সময় চাইলেও পশ্চিমবঙ্গে ফিরতে পারেননি তসলিমা নাসরিন। এটা তো বাস্তব। এটা কার কাছে কতটা আত্মশ্লাঘার বিষয়, কার কাছে কতটা কর্তব্য পালন, কার কাছে কতটা আক্ষেপ, আমরা জানি না। কিন্তু এটা বাংলার জন্য নিঃসন্দেহে একটা খুব একটা দুর্বলতার বিজ্ঞাপন ছিল, এটা তো মানতে হবে। তার গলার স্বর এই দীর্ঘ সময় কেউ শোনেনি, এই বাংলার মাটির থেকে তিনি কথা বলছেন, এটা কেউ শোনেনি। এবার তিনি ফিরছেন কখন ফিরছেন? যখন ক্ষমতায় বিজেপি। আর এখানেই বলা না, একটা সে
কাহানি মে টুইস্ট, সেরকম ব্যাপার আর কি। বছর 20 পর তসলিমা নাসরিনের এই কলকাতায় আসাটা, এটার রাজনৈতিক গুরুত্ব বা তাৎপর্য যাই বলুন না কেন, শুধু এই পালা বদলের সঙ্গে সঙ্গে তার এই ফিরে আসা, তার জন্য রাস্তা খুলে যাওয়া, এটার তো একটা অন্য মানে তৈরি হচ্ছে। কি বলা হচ্ছে? বলা হচ্ছে আর যাই হোক, এই সরকার ভোটমুখী রাজনীতির বাইরে অন্তত বেরোতে পেরেছে, সাহস দেখাতে পেরেছে। যে সাহসটা বাংলার সংস্কৃতি মনস্ক মানুষ, বাংলার ধর্মনিরপেক্ষ মানুষ, বাংলার হয়তো একটু অন্যরকম ভাবতে পারা মানুষেরা, সোজা কথায় যাদের মুক্তমনা বলা হয়, তারা দীর্ঘদিন ধরেই বলে এসেছিলেন যে এই ভাবনাটা ভাবা উচিত, কেন ভাবতে পারছি না আমরা, এটা তো আমাদের আত্মসমালোচনার একটা জায়গা ছিল। এবার আপনারা ভাবতে পারেন যে এই কথাগুলো বললাম, তার মধ্যে হঠাৎ ভোটমুখী রাজনীতির কথাটা কেন বললাম? যা বললাম বাকিগুলো তো ঠিক আছে, পরিষ্কার। কে ঢুকতে দেননি, কেন ঢুকতে দেননি, কে সাহস দেখাননি, কেন দেখাননি, এগুলো বোঝা যাচ্ছে। মোদ্দা কথা ছিল তো তাই, কিন্তু ভোটমুখী রাজনীতিটা এখানে কোত্থেকে এলো? দেখুন, ভোটমুখী রাজনীতির কথাটা, ভোটমুখী রাজনীতির প্রসঙ্গটা আসছে কারণ 2007 সালে তসলিমা নাসরিনকে যখন কলকাতা ছাড়তে হয়েছিল, তখন কারণ কি দেখানো হয়েছিল? কারণটা ছিল তার বিরুদ্ধে তৈরি হওয়া সংখ্যালঘু অসন্তোষ, তাই তো? সরকারে বামেরা ছিল তখন, ঠিক। তৎসত্ত্বেও কেন মৌলবাদ প্রশ্রয় পেল বা মৌলবাদকে প্রশ্রয় দেওয়া হলো, বা আরও নির্দিষ্ট করে বললে কেন মৌলবাদের ওই হুঙ্কারের সামনে মাথা নত করা হলো, সেটা তো একটা বড় প্রশ্ন। যে প্রশ্ন হয়তো বামেদের শেষ পর্যন্ত তারা করে বেড়াবে। কেন তসলিমাকে কলকাতায় রাখার চেষ্টা সেই সময় সরকার করলো না, এই প্রশ্নটা যেরকম উঠেছিল, তেমনই তো অনেকেই ধরে নিয়েছিলেন। কারণটাও তো জানা, প্রশ্নগুলো সহজ, কারণটাও তো জানা। যেহেতু ভোট বড় বালাই, তাই আমাদের এখানে সংখ্যালঘুদের তো একটাই পরিচয়, ভোট ব্যাংক। সুতরাং তাদের ভাবাবেগে আঘাত দেওয়ার ঝুঁকি কেউ কখনো নেয়নি, বামেরাও নিতে পারেনি। একই তো অভিযোগ উঠেছে তৃণমূলের আমলে, এবং সত্যি কথা বলতে কি, বাম আমলে যখন বামেরাই এই কোনো রকম ঝুঁকি নেওয়ার রাস্তায় হাঁটেনি তাদের ভোট ব্যাংক নিয়ে, তখন তৃণমূল যে হাঁটবে না এটার মধ্যে কোনো আশ্চর্য হওয়ার বিষয় নেই। বরঞ্চ তৃণমূল যদি উল্টো পথে হাঁটতো তাহলেই লোকজন একটু অস্বস্তিতে পড়তো, অবাক হতো। সংখ্যালঘুদের আপত্তি অগ্রাহ্য করে তসলিমা নাসরিনকে কলকাতায় আনা হবে, সেই ঝুঁকি নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? না, জাস্ট অসম্ভব ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই ঝুঁকি যথারীতি নেয়ওনি। কিন্তু এখন যখন তসলিমা নাসরিনের এই কলকাতায় অনুষ্ঠানটা চূড়ান্ত হয়ে গেছে, তখন তো ওই আগের ব্যর্থতাগুলো, আগের অপারগতাগুলো, এগুলো তো অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে। বলা ভালো, এগুলোই এখন প্রেক্ষাপট হিসেবে ব্যবহার করা হচ্ছে, এবং তার ফলেই স্বাভাবিকভাবে, খুব স্বাভাবিকভাবে, মানে সবসময় তো এই রাজনীতি একটা তুল্যমূল্য বিচারে বিশ্বাস করে, ওদের ওরকম ছিল, আমাদের এরকম, এটা তো সব দল, সব মতের দল, সবাই এটা করে থাকে। সুতরাং যখন অতীতের দুটো সরকারের একটা ব্যর্থতার জায়গা রয়েছে, একটা ব্যর্থতার ইতিহাস রয়েছে, তখন তার প্রেক্ষাপটে এইবার সরকার যে এরকম একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিতে পারলো, এরকম একটা দৃঢ়চেতা সিদ্ধান্ত নিতে পারলো, এটা স্বাভাবিকভাবেই তুলে ধরার চেষ্টা হবে। বলা হচ্ছে মৌলবাদের বিরুদ্ধে মুক্ত চিন্তার পরিসরটা তৈরি হলো কবে? এই বিজেপির আমলে। এবং সেই জন্যেই যা এতদিন পারেননি, বাম আমলের শেষ দিকে পারেননি, মানে ওই সময় তো তাকে কলকাতা ছাড়তে হয়েছিল, তারপর পুরো তৃণমূল আমলে পারেননি, অবশেষে কলকাতায় পা রাখতে চলেছেন এই বিতর্কিত লেখিকা। পাল্টা একটা ভাবনার জায়গাও তো রয়েছে। বলা হচ্ছে যে সরকার বদলের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সত্যি যে ভোট রাজনীতির বাইরে বেরিয়ে এসছে, সেটা প্রমাণ করতে হলে যে কোনো রকম মৌলবাদের বিরুদ্ধে এরকম অবস্থান তো নিতেই হবে সরকারকে। একটাই তো থেমে থাকলে চলবে না।
এবং এক্ষেত্রে মানে যদি সত্যি মুক্তমনার এই কৃতিত্বটা নিতে হয়, যদি এই মুক্তমনা পরিবেশ, মুক্তমনা বাংলাকে ফিরিয়ে দিয়েছি, এই কৃতিত্বটা নিতে হয়, তাহলে সরকারকে কিন্তু সমস্ত রকম মৌলবাদের বিরুদ্ধেই একই রকম কঠোর, একই রকম সুদৃঢ় অবস্থান নিতে হবে। এই বক্তব্যটাও কিন্তু উঠতে শুরু করেছে। অর্থাৎ কোনটা সংখ্যালঘু মৌলবাদ আর কোনটা সংখ্যাগুরুর মৌলবাদ, সেইটা বিচার করলে চলবে না। ভয়মুক্ত বাঙালির মনে ভরসার সেই বার্তাটা বিজেপি সরকারকে দিতে হবে, বা বিজেপির জমানায় সেটা পাওয়া যাবে, এই নিশ্চয়তা দিতে হবে। এটা কিন্তু এই নতুন সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। কারণ একবার কৃতিত্ব নেওয়াটা সহজ, কিন্তু সেই কৃতিত্ব ধরে রাখা বা সেই কৃতিত্বটাকে আপাতভাবে একটা পার্শিয়াল, আংশিক কৃতিত্ব, সেটা যদি কেউ একবার দেখে দেয়, তাহলে কিন্তু সেই কৃতিত্বর লাভটা অনেকটাই ক্ষতিতে পরিণত হয়ে যায়। এবার সেটা এই সময়টায় শেষ পর্যন্ত আমরা পাবো কি পাবো না, সেটার উত্তর তো ভবিষ্যৎ দেবে। কিন্তু আপাতত যে বক্তব্য রাখার গোটা পদক্ষেপ থেকে যে পরিমাণ বিজ্ঞাপন কুড়িয়ে নেওয়ার, সেটা তো এই সরকার কুড়িয়ে নিচ্ছে। আপাতত বছর 20 পর তসলিমা নাসরিনের ঘরে ফেরার গানটা তাদের আমলে যে বাজতে শুরু করেছে বা বাজতে পারছে, সেই কৃতিত্ব নেওয়ার সুযোগটা বিজেপি নেতারা যখন হাতের সামনে পেয়েছেন, কড়ায় গন্ডায় উসুল করে নিচ্ছে। এটাই তো স্বাভাবিক, কারণ এই একটা জিনিস রাজনীতিকরা কখনো ভুল করেন না, অর্থাৎ সুযোগ পেলে আর কিছু করুন চাই না করুন, নিজেদের কৃতিত্বের যা সুফল পাওয়া যায়, সেটা তারা একদম ওই বললাম কড়ায় গন্ডায় উসুল করে নেন। লজ্জা। তসলিমা নাসরিনের বিতর্কিত বহু চর্চিত উপন্যাস কি ছিল সেই উপন্যাসে? বাংলাদেশের ধর্মান্ধ ও উগ্র মৌলবাদের বিরোধিতা এবং ওপারের হিন্দুদের ওপর নির্যাতনের কথা। উগ্র ধর্মান্ধ ইসলামী মৌলবাদ এবং হিন্দু নির্যাতন। আবার প্রায় বছর 20 পর এই দুই সূত্রই কি তসলিমা ও বাংলার যোগসূত্র স্থাপন করল? সাম্রাজ্যবাদ ও উগ্র মৌলবাদের বিরোধী উইনস্টন চার্চিল বলেছিলেন, দ্য ফার্দার ব্যাকওয়ার্ড ইউ ক্যান লুক, দ্য ফার্দার ফরওয়ার্ড ইউ আর লাইকলি টু সি। বাংলায় মানেটা হলো আপনি যত দূর অতীতের দিকে তাকাতে পারবেন, তত দূর ভবিষ্যৎও দেখতে পাবেন। বাংলাদেশে ফিরতে না পারলেও তসলিমা নাসরিনের বাংলায় ফেরায় বিজেপির ভবিষ্যৎ দর্শন দেখতে পাচ্ছেন অনেকে। লেফট ফ্রন্ট গভর্নমেন্ট মুসলিম নিয়ে পলিটিক্স করেছেন, কিন্তু ওনাকে প্রোটেকশন দেননি। পরে তো টিএমসি রেজিম তো কেউই কোনো জাস্টিস পায়নি, সমস্ত ধর্মের মানুষকে শুধু ব্যবহার করা হয়েছে। আজ সকালেও আমার ওনার সাথে কথা হয়েছে এবং উই আর ভেরি হ্যাপি। হিন্দু মেজরিটি নয় এরম কোনো জায়গায় কোনো মুক্ত চিন্তা নিরাপদ নয়, সে বাংলাদেশ হোক, পাকিস্তান হোক বা এই ভারতের কোনো প্রান্ত হোক। সুতরাং বৌদ্ধবাদের যদি চর্চা করতে হয়, মুক্ত চিন্তার যদি চর্চা করতে হয়, তাহলে হিন্দু মেজরিটি এলাকা থাকতে হবে। মুক্ত চিন্তা মানে হিন্দু প্রধান এলাকা, হিন্দু প্রধান এলাকা মানে পশ্চিমবঙ্গ। অনেকের মতে তসলিমা নাসরিনের আগমনে মুক্ত কণ্ঠের পাশাপাশি উন্মুক্ত হচ্ছে রাজনীতির আর একটা দরজা। বাংলাদেশে উগ্র মৌলবাদ ও হিন্দু নিধন নিয়ে ভোট প্রচারে সরব হয়েছিল বিজেপি। বাঙালির আবেগে এই দুই ঘটনাই ছাপ ফেলেছে বলে মনে করে বিজেপি। তাই তসলিমার পশ্চিমবঙ্গে থাকা মানে বাঙালি তথা ভোটারের মনেও উগ্র মৌলবাদ ও হিন্দু সহানুভূতি থেকে যাওয়া, যা ভবিষ্যতে বিরোধী রাজনীতির ছন্দপতন ঘটাবে বলে বিশ্বাস শাসক শিবিরের। ভালো তো, খারাপ কি, অসুবিধা কিছু নেই তো। যে কোনো মানুষ যে কোনো জায়গায়, যে কোনো দেশের, ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে পারে, আসুন, অসুবিধা কী আছে? আমার তো তাতে কোনো আপত্তি নেই। তবে এটুকু উনি জেনে আসছেন তো যে ওখানে যেমন মৌলবাদীরা ফতোয়া দেন, এখানে বিজেপি তারা ফতোয়া দিচ্ছে। আলাদা কি? ওনার লড়াই যে মুসলিম মৌলবাদীদের বিরুদ্ধে, আমাদের লড়াই হিন্দু, এই বিজেপির হিন্দু মৌলবাদীদের বিরুদ্ধে। 1993-তে প্রকাশিত হয়েছিল তসলিমার লজ্জা উপন্যাস। 1994-তেই বাংলাদেশ ছাড়তে বাধ্য হন লেখিকা। প্রথমে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নেন, 2004-এ ভারতে এসে কলকাতায় আশ্রয় নেন। 2007-এ হায়দ্রাবাদে এক বই প্রকাশ অনুষ্ঠানে হামলার মুখে পড়েন। 2007-এর 21শে নভেম্বর কলকাতার বিভিন্ন এলাকায় অশান্তি ছড়ায়। উগ্র মৌলবাদীদের বেলাগাম হিংসার কারণে পরিস্থিতি চরম আকার নেয়। এরপর এই তসলিমাকে বাংলা ছেড়ে চলে যেতে হয়। তৎকালীন বাম সরকার অথবা পরিবর্তনের তৃণমূল সরকার কেউই সংখ্যালঘু ভোট ব্যাংকের কথা ভেবে তসলিমা নাসরিনকে
কলকাতায় ফেরানোর বিষয় ঝুঁকি নেয়নি। যে অঙ্কে ঝুঁকি নেয়নি বাম বা তৃণমূল, ঠিক সেই অঙ্কেই কি তসলিমার হয়ে গত কয়েক বছর ধরে সওয়াল তুলে গেছে বিজেপি শিবির? লজ্জা লিখেছে সেই বই আমার বুদ্ধদেব বাজার তো সেটাও করেছিলেন ব্লকের স্বার্থে। আসবেন এখানে আমারই দাবি ছিল। অনেকদিন ধরেই বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের অভিযোগ তুলে আসছে বিরোধীরা। বিজেপির মতে হিন্দু ধর্মের প্রতি সওয়াল আসলে লজ্জার নয়, বরং গর্বের। বিশ্লেষকদের মতে তসলিমাকে এনে সেই লজ্জারই অবসান ঘটিয়ে গর্বের সূচনা করছে বিজেপি, যার ফল সুদূর প্রসারী রাজ্যের রাজনীতিতেও। কেউ যে আমার কথা মনে করেছেন, কেউ যে আমাকে ভেবেছেন, আমার যে বাংলায় থাকা জরুরি সেটা যে কেউ যে অনুভব করেছেন, সেটার জন্য আমি তার কাছে খুব কৃতজ্ঞ। শ্রমিক ভট্টাচার্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। বদল তো বটেই। এবার আপনারা বলবেন, বদল কি শুধু এখানেই ঘটেছে? এটা ওই সত্যজিৎ রায়ের সময় হলে তাহলে জিজ্ঞেস করতেন যে বদল কি কম পড়িয়েছে? একদম পড়ে নাই। এখানে যেরকম বদল, ঠিক সেরকম ওপার বাংলাতেও তো সরকার বদলেছে। উড়ে এসে জুড়ে বসা ওই মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকারের বদলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসছে তারেক রহমানের বিএনপি সরকার। এগুলো তো মোটামুটি আমরা জানি, কিন্তু যেটা সব থেকে বড় প্রশ্ন, সরকার তো বদলেছে, পরিস্থিতি কি বদলেছে? বদলালে কতটা? এবার সেটা আমাদের যেরকম প্রশ্ন, আমার ধারণা ওখানকার মানুষজনেরও মনে সেই প্রশ্ন, এবং এই মানুষজনের সঙ্গে সঙ্গে আরেক দলের সেই প্রশ্ন, যারা ওই একটা বদলের পরিপ্রেক্ষিতে নিজেদের দেশটার, নিজেদের জায়গা ছাড়তে, ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়েছিলেন, যারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। আরও সুনির্দিষ্ট করে বললে ভারতে থাকা শেখ হাসিনা আর বিভিন্ন জায়গায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, তারা প্রত্যেকেই তো ওই পরখ করে দেখতে চাইছেন বদলটা ঠিক কতটা হলো। শেখ হাসিনা নিজে একটা আসলে ঘোষণা করেছেন, এবং সেই ঘোষণার পর চারপাশে কিন্তু হুড়োহুড়ি পড়ে গেছে। কি না, তিনি ঢাকায় ফিরবেন, এবং সেটা কবে? ডিসেম্বরে। এটা একদম নিজের মুখে জানিয়ে দিয়েছেন। এবার তসলিমা নাসরিনের কলকাতা ছেড়ে যাওয়া আর কলকাতায় ফেরার মধ্যে যেরকম বছর 20 একটা ফারাক রয়েছে, শেখ হাসিনার এবারের ঢাকা ছাড়া আর ঢাকায় ফেরার মধ্যে, মানে যদি ডিসেম্বরে সত্যিই ফেরেন তাহলে বলতে হবে অতটা তো সময়ের পার্থক্য নেই। এর আগের বার 75 সালে তিনি বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, 81-তে ফেরত গেছিলেন, 6 বছর ছিল। এবছর তো তার মানে অতটাও তিনি থাকতে চাইছেন না। 2 বছরের মধ্যেই তার মানে তিনি ফিরে যাবেন বলে ঠিক করছেন। দেখুন, 2024 সালে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তে বাধ্য হওয়ার পর সে দেশে অন্তর্বর্তী সরকার তৈরি হওয়া, সেই সরকারের একদম হাত ধুয়ে পড়ে যাওয়া, কিভাবে আওয়ামী লীগকে সে দেশ থেকে একদম মুছে ফেলা যাবে, কীভাবে শেখ হাসিনাকে তার দেশে ফেরা রাস্তাটা একদম চরমভাবে, চূড়ান্তভাবে বন্ধ করে দেওয়া যাবে, এবং ফিরে এলে কিভাবে তার বিরুদ্ধে এমন কোনো ব্যবস্থা নেওয়া যাবে যাতে শেখ হাসিনা, মুজিবুর রহমান এই নামগুলো ওই বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে মুছে যায়। সেই চেষ্টা তো শুরু হয়েছিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ওই সরকারই, তো তারা তো সেটাই করেছিল, এবং তারা সেই সময় নিজেদের মতো করে বিচার করে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছিল, ফাঁসির হুকুম হয়েছিল। সরকার বদলেছে, শাসক বদলেছে, শাসন বদলেছে, কিন্তু ফয়সালা সেটা তো বদলায়নি। এখন তারেক রহমানের এই সরকারের সময়ও ওই ইউনূসের আমলের মতোই তো শেখ হাসিনা একইভাবে ওই মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত। অর্থাৎ ওই বললাম, মুড়ে এসে জুড়ে বসা সরকার অথবা গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিএনপি সরকার, দুটোর ক্ষেত্রেই তিনি কিন্তু দোষী সাব্যস্তই আছেন, তার ফাঁসির আদেশ বহালই আছে, এবং মৃত্যুদণ্ডের সেই আদেশ মাথায় নিয়েই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন বলে ঠিক করেছেন, অন্তত ফিরতে চাইছেন। এবার
এখানে যেরকম তসলিমা নাসরিনের আগমনে বিজেপি ওই ভোটমুখী রাজনীতির বাইরে বেরোতে পেরেছে বলে প্রশংসাটা পাচ্ছে, ওখানে শেখ হাসিনা ফিরলে বাংলাদেশের বিএনপি সরকার সেটা পাবে কিনা সেটা অবশ্য বলাটা খুব মুশকিল, কারণ সেটা অনেকটাই নির্ভর করবে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন কতটা মসৃণ হলো এবং কতটা ন্যায্য বিচার বা ব্যবহার তিনি ওই সরকারের কাছ থেকে পেলেন তার ওপর। আমাদের কাছে দেখুন, শেখ হাসিনার এই বাংলাদেশে ফেরার খবরটা দুটো কারণে খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, ইউনূসের প্রশাসন বা এখনকার ওই তারেক রহমানের সরকার হাজার বললেও ইতিপূর্বে আমরা কি দেখেছি, শেখ হাসিনা আমাদের দেশেই থেকে গেছেন এবং আমাদের সরকার, আমাদের ভারত সরকার শেখ হাসিনাকে তার দেশে ফিরে যাওয়ার ব্যাপারে কোনো রকম চাপের কাছে কোনো রকম নথি স্বীকার করে তাকে কোনো রকম জোরাজুরি করেনি, হাসিনাকে তার দেশে ফিরতে বাধ্য করেনি এবং ভারত বুঝিয়ে দিয়েছে, এক, ভারত তার বন্ধুদের পাশে শেষ পর্যন্ত থাকে, আর দুই, আমরা কি করব সেটা একমাত্র আমরাই ঠিক করব, সেটা আমাদের হয়ে অন্য কেউ ঠিক করে দেবে না, সেটা যেই হোক। বাংলাদেশ বা এরা তো ছোটোখাটো ব্যাপার আর কি। হ্যাঁ, দলাই লামার ক্ষেত্রেও তো একই রকম হয়েছে, চীন তো একদম হাত ধুয়ে পড়ে রয়েছে তার বিরুদ্ধে, এতগুলো বছর হয়ে গেছে, ভারত যেন শুনতেই পায়নি। দলাই লামা যেরকম ছিলেন আমাদের দেশে সেরকমই আছেন, শেখ হাসিনার ক্ষেত্রেও ঠিক তাই। সোজা কথায় চীনের মতোই বাংলাদেশের কোনো আপত্তিকে এক্ষেত্রে পাত্তা দেওয়া হয়নি। ভারত তার নিজের ভূমিকা এবং অঙ্গীকারে অনড়। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণটা হলো, শেখ হাসিনা যদি ফেরেন ডিসেম্বরে, তাহলে এমন একটা সময় বাংলাদেশে ফিরবেন যখন তার আমলে হওয়া দুটো চুক্তি এই তারেক রহমান সরকার বাতিল করে দিয়েছে। এক, ওই রংপুরে তিস্তা সেচ প্রকল্প, আর দুই, খুলনার কাছে মংলা বন্দর। এই মংলা বন্দরকে কেন্দ্র করে বিশেষ যে অর্থনৈতিক অঞ্চল নির্মাণ হওয়ার কথা ছিল, সেই দুটোর জন্যই ভারতকে বরাত দিয়েছিলেন, ভারতের সাথে চুক্তিবদ্ধ ছিলেন শেখ হাসিনা। অথচ এই নতুন সরকার এসে দুটো প্রকল্পই চীনকে বরাত দিয়ে দিয়েছে করার জন্য। মানে বুঝতে পারছেন, যে বাংলাদেশের সরকার সবসময় বলে বা জানে ভারতের সহযোগিতা দরকার, ভারতের বন্ধুত্ব তাদের কাছে গুরুত্বপূর্ণ, তারা ক্ষমতায় পেয়েই ভারতের সঙ্গে চুক্তি রদ করে দিয়ে চীনের হাতে এই যাবতীয় কাজগুলোর বরাত তুলে দিচ্ছে। দেখুন, এটার মধ্যে অর্থনৈতিক ক্ষতি থাক না থাক সেটা তো পরের ব্যাপার। ব্যবসার ক্ষেত্রে যদি বলেন তাহলে একটা জায়গায় ক্ষতি হবে আর একটা জায়গায় লাভ হবে। এটা নিয়ে যারা মানে অন্তত এই রকম ব্যবসার জায়গাটা দেখেন তারা এই সমস্ত নিয়ে ভাবেন না। ভারতেরও অর্থনীতির এত খারাপ দশা হয়নি যে বাংলাদেশের দুটো প্রকল্প হাত থেকে বেরিয়ে গেলে মাথায় হাত দিয়ে বসতে হবে, ওটা ভুলে যান। আমাদের চিন্তা বা গোটা ব্যাপারটা গুরুত্ব দেওয়ার কারণ একটাই, আমাদের সীমান্তের কাছাকাছি দুটো প্রতিবেশী রাষ্ট্রের দুটো গুরুত্বপূর্ণ অঞ্চলে চীনের উপস্থিতি, এটা আমাদের জন্য উদ্বেগের। এটাকে অস্বীকার করার কোনো রাস্তা নেই। শত্রু সে যত ছোটই হোক তাকে গুরুত্ব দেওয়াটাই বুদ্ধিমানের লক্ষণ। আমাদের দেশের সরকার সুতরাং এই ব্যাপারটাকে যে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে, এটা নিয়ে কোনো সংশয় নেই। এবং সেটার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রকম বন্দোবস্ত, বিভিন্ন রকম পদক্ষেপ আমাদের তরফ থেকে নেওয়া হচ্ছে। দেখুন, তারপরেও একটা বিষয় তো সত্যি, সরকারে যেই থাকুক, যতই ভারতের সঙ্গে এরকম চুক্তি রদ করা হোক, সম্পর্কটাকে মিশিয়ে দেওয়ার চেষ্টা পায়ে পায়ে করা হোক, কিন্তু এগোতে গেলে বাংলাদেশের ভারতকেই দরকার। সেই জন্যই তো জবের থেকে মাঝখানে ভারতের ওই এদেশে আসার ভিসা দেওয়া বন্ধ রেখে দিয়েছিল ভারত। হাহাকার পড়ে গেছিল, কারণ চিকিৎসা, শিক্ষা সমস্ত ক্ষেত্রেই ওদেশ থেকে এদেশে আসাটা খুব জরুরি। ভারত ভিসা দেওয়া শুরু করতেই যার জন্যে লাইন পড়ে গেছে।
আরও আছে। 2018 সাল থেকে সে দেশে ঢাকা পাবনা, ঢাকা যশোর বা ঢাকা ফরিদপুরের মধ্যে রেলের নতুন লাইন টাইন পাতা হয়ে গেছে, কিন্তু রেল চলছিল না। কেন? কারণ ব্রডগেজ ইঞ্জিন আর ব্রেক ছিল না। লাইন বসে গেছে, কিন্তু চলবে কি সেটাই তো নেই, তাই জন্য ট্রেন চলছে না। শেষ পর্যন্ত ভারত ঠিক করেছে বাংলাদেশ রেলওয়েকে 200টা কোচ দেবে। ভাবতে পারছেন? এই হচ্ছে ভারত। এবং মজাটা হচ্ছে অন্য জায়গায়। ভারত তো রেলের রেগ দিয়ে বাংলাদেশকে জুড়তে সাহায্য করছে, মানে তাদের এক প্রান্তের সাথে আর এক প্রান্তের যোগাযোগ ব্যবস্থাকে সুদৃঢ় করতে সাহায্য করছে। আর ঠিক তখন বাংলাদেশ কি করছে জানেন? ভারতের ম্যাপে ছুরি চালিয়ে দিয়ে বসে আছে। ঢাকার একটা সেমিনার হচ্ছিল, সেখানে জম্মু কাশ্মীরকে বাদ দিয়েই ভারতের মানচিত্র দেখানো হয়। খেয়াল করে দেখুন, এই একটা বিষয়, এটা ভারতের কাছে অত্যন্ত অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এই একটা বিষয় নিয়ে হাজার ভারতীয়তে বিতর্ক হয়েছে, এবং এই একটা বিষয় বারবার করার চেষ্টা যারা করে, অধিকাংশ ক্ষেত্রেই তারা পাকিস্তান বা পাকিস্তানের বন্ধু রাষ্ট্র, এবং বারবার ভারত তীব্রভাবে তার বিরোধিতা করে, ভুলটা শুধরে দেয়। এবার ঢাকার যে সেমিনারে এই কাণ্ডটা ঘটানো হয়েছে, সেই সেমিনারে প্রধান বক্তাকে ছিলেন জানেন? ভারতে নিযুক্ত বাংলাদেশের প্রাক্তন হাই কমিশনার আহমেদ তারিক করিম। মানে বুঝতে পারছেন, যিনি ভারতে দীর্ঘদিন ধরে, মানে যারা ভারতে থাকেন না তারাও জানেন ভারতের সব থেকে স্পর্শকাতর বিষয় কোনটা। সেখানে যিনি ভারতে দীর্ঘদিন এরকম একটা কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন, তার পক্ষে তো এটা জানাটা আরও স্বাভাবিক। না জানা, অজানা থাকার তো কোনো কারণ নেই। জম্মু কাশ্মীর যে ভারতের অবিচ্ছেদ্য অংশ, বরং এটারই কিছুটা যে জোর করে পাকিস্তান দখল করে বেদখল করে রেখে দিয়েছে, এবং সেই জায়গাটার থেকে আমাদের যে কোনো সময় ভারত আমাদের নিজেদের অঞ্চলটাকে ফেরত নিয়ে নিতে পারে, এটা তো তার অজানা থাকার কথা নয়। কিন্তু তারপরেও ভারতের ম্যাপে ছুরি চালানোর কারণটা কি ভাবছেন তো? এটা করলেন কি করে? করলেন কারণ চীনের মতোই বাংলাদেশে এখন পাকিস্তান প্রেম তো উত্তরোত্তর বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে। ইউনূসের আমল থেকেই বাংলাদেশে যত ভারত বিদ্বেষ বেড়েছে, ততই পাকিস্তান প্রেম বেড়েছে। এবার ভেবে দেখুন, ইউনূসের আমলে তবু সরকারের ওপর মৌলবাদের একটা নিয়ন্ত্রণ ছিল, যে মৌলবাদী শক্তি জামাতকে হারিয়েই ক্ষমতায় এসছে বিএনপি, অথচ ছবি বদলায়নি। এবার যদি কারোর মনে হয় তাহলে বিএনপিও কি ক্ষমতায় থাকতে এই মৌলবাদকেই প্রশ্রয় দিচ্ছে, এই প্রশ্ন যদি কারোর মনে ওঠে, তাকে দোষ দেওয়া যাবে বলুন তো? দেখুন, বিএনপি যাই করুক না কেন, ওই সেমিনারে উপস্থিত ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের সেকেন্ড অফিসার, তিনি কিন্তু 1 মিনিটও সময় নেননি এটা বুঝিয়ে দিতে ভারতের ম্যাপে ছুরি চালানোর ক্ষমতা বাংলাদেশের নেই। খুব সুভদ্রভাবে অথচ সুদৃঢ়ভাবে সোজা কথাটা সোজাভাবে বুঝিয়ে দেওয়াটা, এটাই তো ভারতের চরিত্র। জম্মু কাশ্মীর যে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, সেটা মানতে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূতকে বাধ্য করেছেন ওই ভারতীয় কূটনীতিক। অর্থাৎ বুঝতে পারছেন, বাংলাদেশ যতই চীন বা পাকিস্তানপন্থী হোক না কেন, ভারতের বিরুদ্ধে যাওয়ার ভুল করলে সেটা সঙ্গে সঙ্গে শুধরে দেওয়া হবে, যেভাবে দেওয়ার সেভাবেই দেওয়া হবে। এক্ষেত্রে ঢাকায় বসে সেটা বুঝিয়ে দিয়েছেন আমাদের একজন অফিসার, দূতাবাসের অফিসার। এবার ঘটনাচক্রে আরও একটা জিনিস হচ্ছে জানেন তো, এই ভারতকে খণ্ডিত করার বা খণ্ডিত দেখানোর চেষ্টা যেরকম বাংলাদেশ করছে, এটা তাদের তো মানসিকতার বিষয়। কারণ যখন মোহাম্মদ ইউনূসের আমল ছিল, তখন আপনারা কথায় কথায় শুনেছেন তারা এলো বলে উত্তর পূর্বাঞ্চলটাকে নিয়ে নিল, 7 সিস্টার্স নিয়ে নিল, কলকাতা নিয়ে নিল, এগুলো প্রচুর হইচই শুনেছেন। এবার সেগুলো বলতেই পারেন এগুলো হাস্যকর, এগুলোকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। হয়তো
বাস্তবে এগুলোর কোনো গুরুত্ব নেই, কিন্তু এটা অস্বীকার করা যাবে কি কিছু মানুষের মনের মধ্যে এই ধরনের ভাবনা চিন্তাটা রয়েছে বলেই, পুরোদস্তুর রয়েছে বলেই তাদের মুখ দিয়ে এই কথাটা বেরিয়েছে। ভেতরে তাদের এতটা উদগ্র এই ধরনের ইচ্ছে রয়েছে যে এরকম একটা বিষয় তারা সামনে বলছেন। আরও একটা জিনিস তো তারা চেষ্টা করছে, এই অভিযোগ তো উঠছে, এদেশের জনবিন্যাস বদলের চেষ্টাও তো করা হয়েছে। কিভাবে? অনুপ্রবেশের মাধ্যমে। দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে অনুপ্রবেশ ঘটিয়ে এ রাজ্যের মতোই সীমান্তবর্তী রাজ্যগুলোতে জনবিন্যাস বদলে দেওয়া হয়েছে, এই অভিযোগটা তো বহুদিনের। এবং যেদিন নিশিকান্ত দুবে এটা সংসদে তুলেছিলেন তারপর থেকে এটা একটা আন্তর্জাতিক বিষয় হয়ে গেছে, কারণ আমাদের সংসদে কোনো বিষয় যখন নথিভুক্ত হয় সেখানে কি বক্তব্য উঠছে সেগুলোর ওপরে তো গোটা বিশ্বের নজর থাকে। ভারত তো এই মুহূর্তে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ, সুতরাং এটা এখন আর চাপা নেই কোন জায়গাটায় সব থেকে বেশি নজর দিতে হবে। আর এই অভিযোগটা ঘটনাচক্রে আমি দেখছিলাম আর ভাবছিলাম, যখন বিরোধী দল নেতা ছিলেন তখন তো এই অভিযোগটা নিয়মিত তুলেছেন শুভেন্দু অধিকারীও, আজ তিনি বাংলার মুখ্যমন্ত্রী। এবং ঘটনাচক্রে তিনি যখন বাংলার মুখ্যমন্ত্রী ঠিক তখনই হয়তো সারা দেশের রাজনৈতিক মানচিত্রে একটা বদল আনতে চলেছে। ভাবছেন তো এই গোটা বিষয়গুলো তাহলে কি একটা সূত্রে বাঁধা? একদম তাই। অনুপ্রবেশ, জনবিন্যাস বদল এবং রাজনৈতিক মানচিত্রে অদল বদল। 20শে জুলাই থেকে সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন, এবং এই বাদল অধিবেশনেই হয়তো সংসদে ওই ডিলিমিটেশন অর্থাৎ আসন পুনর্বিন্যাসের বিলটা পেশ হবে, পাশও হয়ে যাবে। মানে আসন পুনর্বিন্যাস বিল পাস হয়ে গেলে কি হবে ভাবছেন তো? সোজা সবটা বাংলা হচ্ছে, আমাদের দেশের নির্বাচিত মানচিত্রটা যেরকম বদলাবে, তেমনি কেন্দ্র আর রাজ্য সরকারের দীর্ঘদিনের একটা চিন্তা, বলা ভালো দুশ্চিন্তা, অনুপ্রবেশ, সেটা কেটে যাবে বলে ধরে নেওয়া যেতে পারে। অনুপ্রবেশ আর তার সঙ্গে সঙ্গে এদেশের জনবিন্যাস বদলে যাওয়ার এবং সেটাকে জনবিন্যাস বদলে দেওয়ার মাধ্যমে এ দেশের ক্ষতি করার বা সুস্থিতি নষ্ট করার যদি কোনো অপচেষ্টা বা কোনো একটা ক্ষতিকারক পরিকল্পনা কেউ করেও থাকে, এর মাধ্যমেই সেটাকে থমকে দেওয়া যাবে বলে তো সবাই মনে করছেন। দেখুন, অনুপ্রবেশ কত বড় দুশ্চিন্তা সেটা আপনারা বুঝতে পারছেন। যখন ক্ষমতায় এসে সবার আগে আর কিছু করার আগে বিএসএফকে ওই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, তখনই বোঝা গেছিল যে এটা টপ মোস্ট প্রায়োরিটি, সব থেকে আগে এটা করতে হবে, এটা সরকার ধরে নিয়েছে। কারণ অনুপ্রবেশটা রোখা না গেলে রাজ্যের নিরাপত্তা, দেশের নিরাপত্তা, অর্থনীতি, ভেতরে রাজনৈতিক সুস্থিতি, সমস্ত কিছু বরবাদ হয়ে যেতে পারে। আজকেও যে কারণে আরও 1024 একর জমি রাজ্য হস্তান্তর করেছে বিএসএফকে। বুঝতে পারছেন, একদিকে এইভাবে অনুপ্রবেশ আটকানো হবে, আর আরেক দিকে আসন পুনর্বিন্যাস হলে যে সমস্ত আসনে সংখ্যালঘু ভোট বেড়ে গেছিল বলে বা বাড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ, সেই আসনগুলোতে এই জনবিন্যাসের যে বদলটা সেটার একটা উল্টোমুখী পরিবর্তন হবে, এটা ধরে নেওয়া যেতে পারে। এবার এটার ফল কি, এতে লাভ কি, এটাই ভাবছেন তো? ভাবছেন নিশ্চয়ই যে আরেকটা বিজেপির নিজস্ব স্বার্থেই নিশ্চয়ই আরেকটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবার যদি হয়ও, রাজনীতি তো নিজের স্বার্থ ছাড়া কোনো কাজ করে না, যদি করেও থাকে তাহলে স্বার্থটা কোন জায়গাটায় সিদ্ধ হবে এইটা ভাবছেন। কারণ এই কথাগুলো না, এই জনবিন্যাস বদল বা এই ডিলিমিটেশন, আসন সংখ্যা পুনর্বিন্যাস, এগুলো খুব জটিল লাগে আমাদের, আপনার আমার মতো মানুষের কাছে তো বটেই। একটু সোজা সাপটা ভাষায় বুঝালে হয়তো আমরা বুঝতে পারি, কিন্তু সেটা তো চট করে কেউ বোঝান না। তা আমরা নিজেদের মতো করে বোঝার চেষ্টা করি আর কি। দেখুন, আমাদের রাজ্যটা দিয়ে যদি দেখেন তাহলে আপনাদের বুঝতে হয়তো আরেকটু সুবিধা হবে।
এ রাজ্যে আমরা দেখেছি হিসেব করে মোটামুটি ওই 294টার মধ্যে 100খানা বা 106টার মতো আমাদের বিধানসভা আসনে সংখ্যালঘু ভোট ফ্যাক্টর, মুসলিম ভোট ফ্যাক্টর। মানে এই 106টা আসনের জয় পরাজয় নির্ধারণে মুসলিমরাই মোটামুটি নির্ণায়ক ভূমিকাটা পালন করে। তারাই ঠিক করে দিতে পারেন কে জিতবে আর কে হারবে। মানে সোজা কথায় তারা যদি একদিকে চলে যান তাহলে যার দিকে যাবেন তাদের জেতার সম্ভাবনা বেড়ে যাবে। তারা যদি বিভিন্ন দিকে যান তাহলে হয়তো কেউ তাদের কথা মাথায় রেখে যদি অঙ্ক কষে তাহলে তাদের অঙ্কটা ভুল হয়ে যাবে, তারা অঙ্কের হিসেবে ফেল করে যাবে। এই তো এই অঙ্কটা মাথায় নিয়েই তো এবারের বিধানসভা ভোটটাও হয়েছে। হ্যাঁ, এবার অঙ্কটা গোলমাল হয়ে গেছিল, আপনারা বুঝতেই পারছেন আর কি। বহু জায়গায় এই সংখ্যালঘু ভোটে তৃণমূলের যে একতরফা একটা আধিপত্য ছিল, সেখানে আইএসএফ, বাম, কংগ্রেস বা ওই হুমায়ুন কবিরের পার্টি এরা সবাই একটু যে যেখানে পেরেছেন সেখানে ভাগ বসিয়েছেন। এবার তাতে কি হয়েছে, তৃণমূলের নিজস্ব অঙ্ক খানিকটা গণ্ডগোল হয়ে গেছে আর বিজেপির সুবিধা হয়ে গেছে। এটাই তো হয়। এবার ভাবছি হচ্ছে এটাকে কেন্দ্র করে ক্ষতিটা কি, লাভটা কি। দিনের শেষে এরা তো আমাদের দেশেরই মানুষ। এখানেই প্রথম প্রশ্ন, কারণ ওই জনবিন্যাস বদলের জায়গাটা এখানেই এসছে। অনুপ্রবেশ করে যারা আমাদের দেশে এসে এক একটা আসনের এরকম জনবিন্যাস বদলে ভোটের হিসেবটাকে গণ্ডগোল করে দিয়েছেন, অর্থাৎ এখানকার সম্পূর্ণ নির্ণায়ক হয়ে উঠেছেন, তাদের কি আমাদের দেশের নাগরিক বলা যাবে? কখনোই না। অর্থাৎ অনুপ্রবেশের সাহায্যে এই জায়গাগুলোতে জনবিন্যাস এবং ভোটের হিসেব বদলে দেওয়া হচ্ছে, এক। দ্বিতীয়ত আরেকটা কুফল কি? প্রথম কথা তো বুঝতেই পারছেন যে ভিনদেশিরা তারা আমাদের দেশের নির্ণায়ক হয়ে যাচ্ছে, আমাদের কারা জনপ্রতিনিধি হবে, আমাদের ভাগ্য নিয়ন্তা কারা হবে, সেটা ভিনদেশিরা হচ্ছে। এটা একটা সোয়াসাপটা অঙ্ক। আরেকটা অঙ্ক কি? আরেকটা অঙ্ক হচ্ছে যে এর মাধ্যমে ভোটের অঙ্কটা সাধারণত নর্মালি যেভাবে করা হয় আর কি, যে মানুষের জন্য কাজ করবেন, ভোট পাবেন, তার বদলে লোকে অন্যভাবে অঙ্ক কষতে শুরু করবে। আমরা সুনির্দিষ্ট একটা জনগোষ্ঠীকে তাদের আমরা তোল্লাই দেবো, তোষণ করব, তাদের লাভ ক্ষতি দেখব, এবং সেটা তাদের বিশ্বাস অর্জনটা শুধু করতে পারলেই হলো, আমাদের বাকি রাজনৈতিক দায় দায়িত্ব পালন না করলেও চলে। অর্থাৎ রাজনীতির যেটা মূলগত জায়গা, মূলগত লক্ষ্য, সেটা বদলে যেতে পারে। এটা আরও কীভাবে যায় বা কীভাবে হতে পারে, কী ক্ষতি হয়েছে সেটা বলছি, কিন্তু তার আগে এটা বুঝে নেওয়া দরকার যে সেগুলো তো বুঝলেন, হয়তো ভাবছেন যে এ তো বুঝলাম, ঠিক আছে, এগুলো জানি, কিন্তু এই যে পুনর্বিন্যাসটা হবে এতে বিজেপির লাভজনক বা লাভ যেটা হবে বলে বিরোধীরা এই বারবার ইন্ডিজোট তারা বারবার বলছে, এবং বলছে যে নিজেদের ভোটের লাভের জন্যই বিজেপি এই কাণ্ডটা করছে, এটা কিভাবে? এটা বুঝতে এলব্রিজ জেরি বলে আমেরিকার এক গভর্নরের কথা আপনাদের একটু মনে করাতে হবে। এই ভদ্রলোকও ভোটে জেতার একটা অঙ্ক কষেছিলেন আর কি। কষতে গিয়ে দেখেছিলেন যে একটা বেশ বড় সংখ্যক আসনে সেখানে তার বিরোধীরা অনেক বেশি সংখ্যায় রয়েছেন, এবং এই বিরোধী অধ্যুষিত আসনের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, ফলে তার জয়ের সম্ভাবনা কমছে। তা ভদ্রলোক ঠিক করে ফেলেছিলেন যে তিনি তো জিতবেন বটেই, সেই রকম ব্যবস্থাই তাকে করতে হবে, এবং সেটা যতক্ষণ ক্ষমতা আছেন তার মধ্যেই করে ফেলতে হবে। সেই জন্য এই জেরি নামক ভদ্রলোক এমন একটা দ্বিমুখী কৌশল নিয়েছিলেন যাতে তার জয়টা সুনিশ্চিত হয়। মানে সোজা কথায় বিরোধী ভোটের সমীকরণটাই তিনি বদলে দিয়েছিলেন। কিভাবে? প্রথম কথা হচ্ছে তার নির্বাচনী কেন্দ্রগুলোকে তিনি এমনভাবে ভাগ করেছিলেন যাতে বিরোধী ভোটগুলো সেগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায়। মানে ধরুন একটা জায়গা এই জায়গাটায় বিরোধী ভোট বেশি রয়েছে, এটাকে ভেঙে
দুটুকরো করা হলো, কথার কথা, বি আর সি। এবার একটা অংশকে যোগ করে দেওয়া হলো ডি এর সঙ্গে। এই ডি কেন্দ্রটা এখানটায় আবার তার সপক্ষে ভোট বেশি রয়েছে, সেখানটায় যদি তার বিরোধীদের এই বি পার্টটাকে জুড়ে দেওয়া হয়, সেটা তো ওখানে সংখ্যালঘু হয়ে গেল, ওখানে বিশেষ কিছু অসুবিধা হবে না। আর বাকি যে পড়ে রইল সি পার্টের বিরোধীরা, তাদের আবার একটা এফ টেফ কোনো একটা ওই তারই সমর্থক অধ্যুষিত অঞ্চলের সাথে জুড়ে দেওয়া হলো, ফলে সেটাও সেখানে সংখ্যালঘু হয়ে গেল। অর্থাৎ কোনোভাবেই তার ভোটের হিসেবের মধ্যে কোথাও সমস্যা হলো না। তার ভোটের হিসেবে তিনি সবকটা জায়গায় তার সমর্থকরা তারা সংখ্যাগুরু হয়ে রইল। এটাকে বলা হয় ক্র্যাকিং। আরও একটা জিনিস করা হয়, যে জায়গাটায় দেখা গেল যে এরকমভাবে হয়তো পার্শ্ববর্তী কোথাও ওরকম তার সমর্থক অধ্যুষিত জায়গা নেই, কার সাথে জুড়বেন সেক্ষেত্রে? তখন তারা দেখবেন যে ওই বিরোধী জায়গাগুলোকে একজোট করে দিয়ে একটা আসন করে দিল। এমন সংখ্যক আসন, মানে ধরুন 100টা আসনের মধ্যে 10টা আসন ওরকম যত বিরোধী ছিল ঠেসে ওই 10টা আসনে ঢুকিয়ে দিলে। এরকমভাবেই 10টা আসনের মানে জনবিন্যাস বা আসন বিন্যাস যাই বলেন সেটা করলেন আর কি। এটা পুনর্বিন্যাস করার ফলে হলো 90টাতে তো তিনি সংখ্যাগরিষ্ঠ রইলেন, ওই 10টাতে বিরোধীরা তারা সংখ্যাগরিষ্ঠ থাক না, তাতে কী এলো গেল? ভোটের অঙ্কে তো কোনো ফলাফলের তো কোনো মানে সেটা হেরফের হলো না, তাই না? এই যে প্যাকিং আর ক্র্যাকিং, এই ফর্মুলাটাকেই এই ভদ্রলোককে একটা কৃতিত্ব দেওয়া হয়েছিল পলিটিক্যাল সায়েন্সে এরকম একটা অদ্ভুত থিওরি আমদানি করে দেওয়ার জন্য। এবং তাই জন্যই পলিটিক্যাল সায়েন্সের ভাষায় একে বলা হয় জেরিম্যান্ডারিং। এবার এটা এক্ষেত্রে কি হতে পারে? ডিলিমিটেশনের ফলে মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোতে, আসনগুলোতে সংখ্যালঘু ভোট ওই ক্র্যাকিংয়ের কবলে পড়বে। হয়তো এমনভাবে আসন পুনর্বিন্যাস হবে যাতে সংখ্যালঘু ভোটটা কোনো একটা জায়গায় সংখ্যাগুরু না থাকে, অনেকগুলো আসনে মানে সেটা হয়তো এমনভাবে জুড়ে যাবে, ভাগ হয়ে গিয়ে সেখানে সব জায়গাতেই সেটা সংখ্যালঘুই থাকে। এবং হয়তো সংখ্যাগুরু ভোটটাই সংখ্যাগুরু আসনে সংখ্যাগুরু হবে। মানে বুঝতে পারছেন, সংখ্যাগুরুদের সংখ্যাগুরু করে রাখার সুবিধাটা যদি বিজেপি পায়, সোজা কথায় যদি হিন্দু ভোট অধ্যুষিত অঞ্চলগুলো বেশি সংখ্যক জায়গায় থাকে, তাহলে বিজেপি নিশ্চিন্তে বহু বছর কেন্দ্র বা রাজ্যগুলোতে ক্ষমতায় থাকতে পারে। এটাই বিরোধীরা ধরেছেন এবং তারা অভিযোগ করছেন যে এটার জন্যই এই প্রচেষ্টাটা করা হচ্ছে। কিন্তু এটা তো তাদের বক্তব্য, এর একটা উল্টো দিকও আছে, সেটা কি তারা বুঝতে পারছেন না? এই উল্টো দিকটা বিজেপি নেতৃত্ব বুঝেছেন এবং সেই জন্যেই তারা উঠে পড়ে লেগেছেন এই আসন পুনর্বিন্যাস করার জন্য। কোচবিহার থেকে কাকদ্বীপ, উত্তরে পাহাড়, দক্ষিণে সাগর, আর তার মাঝে ভোটের জরুরি অঙ্কে মুসলিম সমীকরণ। 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার 6,44,00,000 হিন্দু, 2,47,00,000 মুসলিম, 22 লক্ষ খ্রিস্টান, বৌদ্ধ ও অন্যান্য। গত 15 বছরে তিস্তা, তোর্ষা, গঙ্গা দিয়ে যেমন অনেক জল গড়িয়েছে, বঙ্গোপসাগরে যেমন ঢেউ উঠেছে আর নেমেছে, তেমনি বাংলায় জনবিন্যাসের তারতম্য ঘটেছে। আপাতত হিন্দু জনসংখ্যার হার 68 থেকে 70%, মুসলিম জনসংখ্যার হার 28 থেকে 29%। হিসেবে সুবিধার জন্য ধরা হয় পশ্চিমবঙ্গে 30% মুসলিম। দেখুন, ওই জেরিম্যান্ডারিংয়ের তত্ত্বকে কাজে লাগিয়ে আর কি গোটা ব্যাপারটা বিরোধীরা হয়তো দেখাতে চেষ্টা করছেন এবং বলছেন যে সংখ্যালঘু থাকলে, বেশিরভাগ আসনে যদি সংখ্যালঘু থাকেন তাহলে বিজেপির রাজনৈতিক লাভ, এটাই তারা বলছেন। তো ধরে নিলাম, উল্টো দিকটা এবার চিন্তা করুন তো, এটাতে শুধু কি সংখ্যালঘুদের মানে যেভাবে বিরোধীরা দেখাচ্ছেন যে তাদের ক্ষতি, সত্যি কি তাই, নাকি এর উল্টো একটা দিকও আছে?
সংখ্যালঘুদের তেজপাতার মতো ব্যবহার করা হয়, এটা এটা এই আসন পুনর্বিন্যাস হলে বলাটা বন্ধ হয়ে যাবে না তো? কেন বলছি? ঠান্ডা মাথায় ভাবুন, এটা তো ঘটনা আপনাদের মনে আছে। বহু ক্ষেত্রে তহা সিদ্দিকির মতো ওই পীরজাদা বা নওশাদ সিদ্দিকির মতো পীরজাদা বিধায়ক তারা তো অভিযোগ করেছেন এটা, যে তেজপাতাকে যেরকম রান্নায় স্বাদ আনার জন্য ব্যবহার করা হয় আর রান্না হয়ে যাওয়ার পর তেজপাতাকে তুলে ফেলে দেওয়া হয়, তেমনই তো ওই যেহেতু মুসলিম ভোটের অঙ্কটা আছে, এতগুলো আসন সুনির্দিষ্টভাবে নিশ্চিত হয়ে যাবে যদি মুসলিমদের ব্যবহার করা যায় ভোট ব্যাংক হিসেবে। এটা ভেবেই তো তৃণমূল তাদের এতদিন ব্যবহার করেছিল, শুধু ভোটের জন্য তোষণ করেছিল। এই অভিযোগ উঠেছে এবং এটা কিন্তু শুধু বিজেপি করেছে তা না, মুসলিম নেতারাই, পীরজাদারাই তারা করেছে। উন্নয়নের কোনো ব্যবস্থা করা হয়নি, তাদের সার্বিক উন্নয়ন, তাদের সার্বিক অগ্রগতির কোনো ব্যবস্থা করা হয়নি, শুধুমাত্র ভোটের অস্ত্র করে রাখা হয়েছে। ভোট দেওয়ার জন্য একটা ওপর যে জিনিসগুলো করলে তাদের মন জয় করে নেওয়া যাবে, কিছু ক্ষেত্রে ডোল, কিছু ক্ষেত্রে ওই লোক দেখানো হিসেব, এবং যেটা বহু ক্ষেত্রেই সংখ্যাতত্ত্বের মতো, এবং একটা ভয় ভীতির পরিবেশ তৈরি করে রাখা যে তোমাদের কিন্তু খুব বিপদ, আমরা আছি বলে তোমরা ঠিক আছো। আপনাদের মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সর্বশেষ বক্তব্যটা, 1 মিনিটের জন্য যদি আমি নিয়ন্ত্রণ ছেড়ে দিই, হাত তুলে নিই, একটা সম্প্রদায়কে শেষ করে দেবে। সংখ্যালঘুদের এর মাধ্যমে একটা হিংসাশ্রয়ী জনগোষ্ঠী হিসেবে দেখানো হয়েছিল। এই বক্তব্যগুলো ভোটের খাতিরে যতবার দেওয়া হবে তত বেশি তো তাদের মনের মধ্যে একটা অশান্তি কাজ করবে। যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কোনো অভিযোগ ওঠার হয় তাহলে এখান থেকে করা উচিত। এটাই তো হয়েছে সংখ্যালঘুদের সঙ্গে এতদিন ধরে, তাদের ভোটের জন্য ব্যবহার করা হয়েছে। এবার দেখুন, যদি সত্যি সত্যি সংখ্যালঘুরা সেই ভোট ব্যাংক আর না থাকে, মানে তাদের যদি আর ভোট ব্যাংক হিসেবেই শুধু দেখার প্রয়োজনীয়তা না থাকে, তাহলে 1, তাদের শুধু ভারতবাসী হিসেবে দেখা হবে, আর 2, তাদের বিরুদ্ধে যদি তোষণের অভিযোগটা না ওঠে, এই তোষণের জায়গা থেকেই তো যাবতীয় বিভ্রান্তি আর বিভেদের সূত্রপাত। আমার মনে আছে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম ভাতাটা চালু করেছিলেন, সেদিন আমার এক বন্ধু বলেছিল, মুসলিম বন্ধু, মানে ওই বললাম এতদিন ধরে আমরা জানতাম বন্ধু, মুসলিম বন্ধু বলতে হবে এটা কোনোদিন ভাবিনি, কিন্তু সে সেদিন আমাদের চোখ খুলে দিয়েছিল, বলেছিল এই প্রথম কেউ একজন মনে করিয়ে দিল আমি মুসলিম, ওই ইমাম ভাতা চালু, ওই সূত্রপাত। এখান থেকেই তো সংখ্যাগুরু, সংখ্যালঘু, এই শব্দবন্ধগুলো এই এত বেশি রাজনীতির বাজারে প্রচলিত হয়ে গেছে। আগে শুনেছিলেন কখনো এত বেশি কথা বলতে? আমরা তো যারা একটু রক্ষণশীল সাংবাদিক, তারা কোনো দিন হিন্দু মুসলিম আলাদা করে কথাটাই ব্যবহার করার চেষ্টা করতাম না, কারণ তাতে সংঘাতের রাস্তা খুলে যেতে পারে। এই রাজনীতিকরাই বেশি বেশি করে এই কথাগুলো বলেছেন, এবং সেটার সূত্রপাত ওই জায়গার থেকে, ওই তোষণ। এবার যদি তোষণের জায়গাটা না থাকে, যদি সবাইকেই শুধু ভারতবাসী হিসেবে দেখে একটা সমান চোখে দেখা হয়, তাহলে তো এই বিভেদের জায়গাটা মুছে যাবে। তাহলে সামগ্রিকভাবে মুসলিমদেরই তো অনেক বেশি লাভ। দেখুন, লঘু শব্দের অর্থ যেরকম মুষ্টিমেয়, অল্প সংখ্যক, তেমনি তার মধ্যে দিয়ে তো ওই বিভেদটা নেই, আলাদা করে তাদের নিয়ে ভাবতে হবে না, এই ভাবনাটাও তাদের হয়তো একটা সংখ্যাগুরু জনসংখ্যার অংশ করে দেয়, ভারতের জনসংখ্যার, ভারতবাসীর মধ্যে তাদের একদল করে দেয়। আরেকটা দিক আছে, দেখছিলাম রাজনীতি বিবিধভাবে দেখে তো গোটা ব্যাপারগুলো। এই যে মুষ্টিমেয় বা অল্প সংখ্যক বললাম না, ওই সংখ্যালঘু, মানে ডিলিমিটেশনের মাধ্যমে এই যে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে দেওয়া আর কি, এটা তো বিবিধ জায়গায় ডিলিমিটেশনটা হওয়ার একটা পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি। মানে ধরুন
দিলীপ ঘোষ আমাদের পঞ্চায়েত মন্ত্রী, তিনিও তো ডিলিমিটেশন দেখতে চাইছেন, তিনিও এরকম ছোট ছোট পঞ্চায়েত দেখতে চাইছেন। বুঝতে পারছেন তার যুক্তি কি? এ রাজ্যে এমন অনেক গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি রয়েছে যেখানে সদস্য সংখ্যা অনেক বেশি, কিন্তু কাজ করার লোকের অভাব। তাই জন্য পঞ্চায়েত মন্ত্রী চাইছেন যে পঞ্চায়েতেও ডিলিমিটেশন হোক, রাজ্যে আরও 1000 পঞ্চায়েত বাড়ুক। মানে সোজা কথা, ওই বড় বড় পঞ্চায়েত যেগুলো রয়েছে সেগুলোকে ভেঙে টুকরো করে ছোট ছোট এলাকা নিয়ে এক একটা পঞ্চায়েত তৈরি হোক, সদস্য সংখ্যা কম হোক কিন্তু কাজ করার মানসিকতা থাকুক। এটা বলার একটা তো কারণ আছে। দেখুন, প্রথম তারা ক্ষমতায় এসছেন, পঞ্চায়েত চিরকালই কিন্তু ক্ষমতার চাবিকাঠি ধরে থাকে, কারণ যতই আমরা শহুরে মানুষ, শহুরে ভোটের দিকে নজর রাখি, আসল কাজের কাজটা কিন্তু করে গ্রাম বাংলা। এই অঙ্কটা সবাই জানে। বামেরা যে 34 বছর তারা যে ওই ক্ষমতা আটকে বসেছিল, তার একটা বড় কারণ ছিল ওই পঞ্চায়েত ব্যবস্থার একটা মানে চরম সুফল পাওয়া, সেটাকে কাজে লাগানো, কার্যকরী একটা প্রয়োগ এবং একই সঙ্গে ভূমি সংস্কার, এই দুটোই তো বলা হয়। এই দুটো জায়গার মাধ্যমেই তো বামেরা এতদিন ক্ষমতায় বসেছিল। এবারে এতদিন পর প্রথমবারের জন্য যখন ক্ষমতা এসছে বিজেপি, তারাও চাইবে যে ওই গ্রাম বাংলার থেকেই তাদের কাজকর্মটা শুরু করতে এবং নিজেদের ভিত, নিজেদের শিকড় একদম গেড়ে বসতেই বাংলার মাটিতে। আর সেক্ষেত্রে একটা গুরুদায়িত্ব থাকবে পঞ্চায়েত মন্ত্রী তথা দিলীপ ঘোষের জন্য, তার উপরে থাকবে গুরুদায়িত্বটা। এবার তার হাতে অস্ত্র তো দিয়ে দেওয়া হয়েছে। অস্ত্র কি? আগে 100 দিনের কাজ ছিল, যে কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না বলে প্রচার হতো, বাংলাকে বঞ্চনা করা হচ্ছে বলে প্রচার হতো। এই প্রচারের ওপর ভর করে 2024 সালে লোকসভা ভোটটা তৃণমূল জিতে অবধি নিয়েছিল। মনে আছে আপনাদের? সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আমি টাকা দিয়ে দিচ্ছি, কেন্দ্র দিচ্ছে না তো কী হচ্ছে, আমি আমার টাকা দিচ্ছি। লোকে বিশ্বাস করতে শুরু করেছিল। সে বিশ্বাস ভেঙে গেছিল বলেই 26-এ এই হাল, সেটা আলাদা কথা। কারণ লোকে বলে তো না, সেই পুরনো কথা, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সাধিত হয় না। কিছু লোককে চিরকাল বোকা বানানো যায়, সব লোককে কিছু কাল বোকা বানানো যায়, কিন্তু সব লোককে চিরকাল বোকা বানিয়ে রাখা যায় না। তার ফল সে যাই হোক, অস্ত্রের কথা বলছিলাম। ওই 100 দিন নিয়ে অত বিতর্ক হয়েছিল, এখন 125 দিনের কাজ অস্ত্র হিসেবে আমাদের পঞ্চায়েত মন্ত্রীর হাতে চলে এসছে। এবং শুধু তাই নয়, মানে ওটা যদি বন্দুক হয় তার গুলি রসদ, অর্থাৎ ওই কাজের অর্থ, সেটাও অ্যাডভান্স চলে এসছে। কিন্তু মুশকিল তো অন্য জায়গায়। অস্ত্র রয়েছে, মানে বন্দুক রয়েছে, গুলি রয়েছে, চালাবে এটাকে? যে সৈন্যদের দিয়ে এই গুলিগোলা ছুটতে হবে, মানে বিভিন্ন পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, তারা তো ডিম ছোড়া হবে এই আতঙ্কে বাড়ি ছাড়া, বাড়ির থেকে বেরোচ্ছেন না, বাড়ির ভেতর ঢুকে বসে রয়েছেন। কারণ অধিকাংশ পঞ্চায়েতই তো তৃণমূলের দখলে, আর তারা বেরোলেই ডিম খাবেন। এই জায়গার থেকেই দিলীপ ঘোষ পুরো ব্যবস্থাটাই পুরো আমূল বদলে ফেলতে চাইছেন। এবং সেটা যদি হয়, মানে দিলীপ ঘোষের এই ইচ্ছা পূরণ যদি হয়, তাহলে ধরতে হবে আমাদের রাজ্যে এই যে ডিলিমিটেশনের পরিকল্পনা, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ঠিক কেন্দ্র যে কারণে একটা ডিলিমিটেশন করার কথা ভাবছে, ঠিক একই কারণে রাজ্যের একদম প্রত্যন্ত পঞ্চায়েত স্তরেও সেই একই কাজ করার কথা ভাবছে। অর্থাৎ ডিলিমিটেশনটা টপ টু বটম দেশের প্রত্যেকটা জায়গায় হচ্ছে। প্রধানদের হাত থেকে আর্থিক যে ক্ষমতা সই করা, সেটা কেড়ে নিয়ে আমরা সেক্রেটারিদেরকে দেবো। প্রধান নিরুদ্দেশ, লাটে পরিষেবা, ক্ষোভ আছড়ে পড়ছে দিকে দিকে। এই প্রেক্ষিতে পঞ্চায়েত ব্যবস্থায় বড় ঝাঁকুনি দিতে চলেছে বিজেপি সরকার। অনেকের মতে এটাও পঞ্চায়েত স্তরে কার্যত ডিলিমিটেশনই। কারা হবে প্রধানদের আর্থিক লেনদেনের ক্ষমতা? প্রধান নয়, সচিবরাই পাবেন আর্থিক দায়িত্ব। বিধানসভায় নতুন বিল আনছে রাজ্য সরকার। কেন এমনটা করার প্রয়োজনীয়তা?
সূত্রের খবর, বাংলায় বিজেপি ক্ষমতা আসার পর পঞ্চায়েতমুখী হচ্ছেন না প্রধান উপপ্রধানদের একটা বড় অংশ, যারা 2023-এ তৃণমূলের টিকিটে জিতেছিলেন। অধিকাংশের বিরুদ্ধেই দুর্নীতি, স্বজন পোষণের অভিযোগ, অনেকে ধরা পড়ার ভয়ে, অনেকে আবার ডিম হামলার ভয়ে সিটিয়ে। এই অবস্থায় পঞ্চায়েত আইনে বদল আনতে চলেছে রাজ্য সরকার। প্রধানদের হাত থেকে আর্থিক সই করার ক্ষমতা কেড়ে দেওয়া হবে সচিবদের হাতে। অন্য রাজ্যের সচিবদের হাতেই থাকে আর্থিক ক্ষমতা, সেটাই এবার হতে চলেছে বাংলায়। এই সেশনেই আমরা বিল আনবো, প্রধানদের হাত থেকে যে আর্থিক যে ক্ষমতা সই করা সেটা কেড়ে নিয়ে আমরা সেক্রেটারিদেরকে দেবো, যেটা অন্যান্য রাজ্য হয়। পঞ্চায়েত মন্ত্রীর অভিযোগ, যেসব প্রধান অফিসে আসছেন না তাদের অনেকে আবার ইচ্ছাকৃতভাবে সরকারের উন্নয়নের কাজে অসহযোগিতা করছেন। অভিযোগ যে অমূলক নয়, উঠে আসছে অজস্র উদাহরণ। খুব সমস্যা হচ্ছে আমাদের, আমরা কতদিন ঘুরবো, এরকম পরে কতদিন আসবো। আমি আসছি গর্ভবতী মায়ের ফর্ম নেওয়ার জন্য, তা বললো ওখান থেকে ব্লক থেকে বলছে যে প্রধান নাই, কোনো ফর্ম দেওয়া যাবে না। জি রামজি প্রকল্প, অন্নপূর্ণা ভান্ডার থেকে একাধিক সরকারি প্রকল্পের কাজ চলছে, কিন্তু প্রধান উপপ্রধান সদস্যরা না থাকলে কাজ হবে কি করে? সমস্যায় আমজনতা। প্রধান কোনো কাজেই করছে না, তার প্রধান এখানকে কি আসবো? কাগজ কলম থাকলে তো প্রধান এখানে দেখাবো নিয়ে। প্রধানও আসে নাই, উপপ্রধান আসে নাই, ওনার পঞ্চায়েতে যাওয়া হচ্ছে না। বাংলায় পঞ্চায়েত স্তরের এই বিরাট বদলকেই ডিলিমিটেশন মনে করছেন অনেকে, যে ডিলিমিটেশনে বৃহত্তর স্বার্থ অগ্রাধিকার পাবে, মত বিশেষজ্ঞদের একাংশের। মানে সহজ সরল ব্যাপার আর কি। হ্যাঁ, একটা সহজভাবে পুরো ভাগ যোগ করে নেওয়া, গোটা ব্যাপারটাকে ওই ক্ষমতার হস্তান্তর করে নেওয়া ওইভাবে, এবং তার সঙ্গে সঙ্গে ভাগ করে জনমুখী আরও বেশি পঞ্চায়েত করা, এরকম একটা ভাগ যোগ করা সহজ ব্যাপার। এরকম সহজভাবে ভাগযোগ তো তৃণমূল আমলেও বহু কিছু হয়েছিল। ঘটনাচক্রে এই সহজ বিষয়টা না এত সহজ নয়। আপনাদের মনে আছে ওই সহজ পাঠ লিখতেই রবীন্দ্রনাথ জীবনে সব থেকে বেশি সময় নিয়েছিলেন, প্রায় 4 দশক সময় নিয়েছিলেন। যিনি ধরতেন আর লিখে ফেলতেন তার 4 দশক লাগা, মানে বুঝতে পারছেন। 1889-এ সহজ পাঠের খসড়াটা তৈরি হয়ে গেছিল, কিন্তু শেষ পর্যন্ত তা মানে পুরোটা ঠিকঠাক করে শেষ করে রবীন্দ্রনাথ প্রকাশ করেছিলেন 1930-এ। মানে 4 দশক ধরে তিল তিল করে লিখেছেন, আবার কেটেছেন, পরিমার্জনা করেছেন, কারণ রবীন্দ্রনাথ জানতেন সহজ কথা যায় না বলা সহজে। কিন্তু তাতে কি, রাজনীতিকরাই বললাম তাদের কাজ সহজ করতে, তারা ওই জটিল পথে হাঁটেনি না। সহজ কাজ একদম, রবীন্দ্রনাথ যেটা পারতেন না সেটা তারা পারেন, সহজ কাজ সহজভাবে করে ফেলেন। মানে ধরুন ক্ষমতায় থেকে চুরি করাটা দেখেছেন তো অতীত সরকারের সময় কীরকম সহজ বানিয়ে ফেলেছিলেন রাজনীতিকরা। সরকারি ক্ষমতায় বসে 2 হাতে টাকা লুটেছেন, তৃণমূল নেতাদের বাড়িতে টাকার পাহাড় জমেছে, এমনকি মাটি খুঁড়ে উদ্ধার হয়েছে বস্তা বস্তা টাকা। আজকেও শুনছিলাম একটা ওই ফ্ল্যাটের মধ্যে থেকে 2 কোটি টাকা নাকি উদ্ধার হয়েছে, তার সাথেও হয়তো কোনো না কোনো নেতার যোগাযোগ আছে, এখন সেগুলো খুঁজে বেড়ানো হচ্ছে। টাকার আর কোনো টাকা কামানোটা যে এত সহজ, বিশ্বাস করুন এইভাবে টাকা উদ্ধার না হতে হলে আমরা জানতেই পারতাম না। মাটি কুড়ছে, টাকা বেরোচ্ছে, চাষ করছিল হয়তো মানি প্ল্যান্ট। দেখুন আরও আছে, আরও মানে যে চাল সাধারণ মানুষ, সাধারণ আপনার আমার মতো মানুষ আর কি, আমাদের রেশনে দেওয়ার কথা, সেটা সহজেই লরি বোঝাই করে বাইরে বিক্রি করে দিয়েছেন, এই কথা তো আমরা শুনেছি। এমনভাবে নিয়েছেন, এতভাবে নিয়েছেন যে সেই জিনিসপত্র বদহজম হয়ে গেছে, বেশি খেয়ে ফেলেছেন, হজম করতে পারেননি। বলেন না যে ক্ষমতা এইটুকুনি নিয়ে বসেছেন এতটা, এবার খাবেন কি করে? নষ্ট। সোজা কথায় লুটের মাল গড়াগড়ি খাচ্ছে। এই যেরকম নদিয়ার শান্তিপুরে দেখা গেছে 12 নম্বর জাতীয় সড়কের ধারে বস্তা বস্তা চাল পড়ে রয়েছে, সব কটা ব্যাগে সরকারি লোগো মারা, মানে এগুলো সরকারি চাল। কেউ বা কারা রাতের অন্ধকারে রেশনের চালের বস্তাগুলো ওই নোংরা আবর্জনার মধ্যে ফেলে গেছে, মানে এটা পরিষ্কার এই চাল যারা লুট করেছিল তারা হজম করার সুযোগ পায়নি। এখন হয় মনে হচ্ছে বাড়িতে এই সরকারি লোগো থাকা চাল পেলে ধরা পড়বে, চাল কাউকে ফেরত দিতে গেলেও ধরা পড়বে, ডিম খাবে।
অথবা হয়তো চালগুলো পোকা ধরে গেছে থাকতে থাকতে। এদের এক একজনের যে পরিমাণ টাকা দেখেছি, টাকাতেই পোকা লেগে যাচ্ছে, উই লেগে গেছে, আপনাদের দেখিয়েছিলাম না? তো সেরকম এক্ষেত্রেও হয়তো তাই হয়েছে। কলেজের ভেতরে একটা ইউনিয়ন রুমের ঘরে যদি গাদা গাদা টাকা উই পোকা লেগে উই পোকা খেয়ে যেতে পারে, মানে তৃণমূল আমলের উই পোকা, সবাই টাকা খায়, তো এক্ষেত্রেও প্রায় সেরকমই ব্যাপার। সরকারি লোকও তো ঝামেলা, তখন ধরা পড়লে কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। এবং এটা তো হয়েছিল, আপনাদের মনে আছে, ওই আপনাদের দেখিয়েছিলাম মাতলার চরে শওকত মোল্লার ছেলের ওই বেআইনি ক্যাফেটা ভাঙার সময় এরকমই তো দেখা গেছিল যে পিলারের কংক্রিট ঢালাইয়ের গায়ে কি লোগো ফুটে বেরিয়েছে, বিশ্ব বাংলা আর পশ্চিমবঙ্গ সরকার, দুয়ের লোগো প্রত্যেকে এসেছিল। সরকার তো ঢালাই এরকম স্ট্যাম্প মেরে করে না, না, ওই ঢালাইয়ের সময় এমনিতে আপনি আমি কি করি, সব থেকে সস্তা ওই প্লাস্টিকের শিটগুলো ব্যবহার করা হয়। এরা তো সরকারি লোকজন, তাই জন্যে সরকারি ত্রাণের ত্রিপলগুলোকে ব্যবহার করেছিলেন। সেই ত্রিপল ফেলে ঢালাই হয়েছিল আর ছাপগুলো উঠে গেছিলো কংক্রিটে। মাতলার চরটা দখলমুক্ত করতে গিয়ে হাতে গরম ওই ত্রিপল দুর্নীতির একটা প্রমাণ পাওয়া গেছিল। অথচ দেখুন, বর্ষায় যে কুড়ে ঘরের বাসিন্দাদের বাড়িতে থাকা মুশকিল হয়, ছাদ ফেটে জল পড়ে, তাদের জন্যেই তো এই সরকারি ত্রিপলগুলো, ত্রাণের ত্রিপল। অথচ একের পর এক তৃণমূল নেতার বাড়ির থেকে এই সমস্ত ত্রিপলের বান্ডিল উদ্ধার হয়েছে। সোজা কথা, বাড়িতে যদি মানুষের প্রয়োজনের জিনিসটা রেখে দেওয়া হয় তাহলে রাজনীতি করাটা সহজ হয়ে যায়। মানুষের কাছে নেতারা যাওয়ার দরকার থাকে না, প্রয়োজনের চাপে মানুষই বাধ্য হয়ে নেতার কাছে দৌড়ে চলে আসে, ব্যাস। ওই বলে না যে আপনি মানে পাহাড়, মোহাম্মদ পাহাড়ের কাছে না গেলে পাহাড় মোহাম্মদের কাছে চলে আসে, সেরকম আর কি। এবার নেতারা কোনটা ভগবান জানে। দেখুন, রাজনীতির এইটা তো সহজ পাঠ, সহজ পথও বলতে পারেন, যে পথটা বাগদার বিধায়ক সোমা ঠাকুর নেননি, ব্যতিক্রমী। লাগাতার বৃষ্টিতে সমস্যায় পড়েছিলেন তার ওই নির্বাচনী এলাকায় থাকা গাঙ্গুলিয়া গ্রামের বাসিন্দারা। খবর পেয়েছিলেন বিধায়িকা, আর খবর পেয়ে বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় বাড়ি বাড়ি গিয়ে ত্রিপল পৌঁছে দিয়েছেন সোমা ঠাকুর। বলতেই পারেন এটাই তো ওনার কাজ। ঠিক যে কাজটা সচরাচর হওয়ার কথা থাকে, সেটা যখন বিরল একটা দৃশ্য হয়ে যায় তখন সেটাই একটা ব্যতিক্রমী ঘটনা হিসেবে তুলে ধরা হয়। সেটা দেখে যদি আর পাঁচজন করতে শুরু করেন, সবাই যদি করতে শুরু করেন, তাহলেই তখন সেটা স্বাভাবিক ব্যাপার হবে। আপাতত এটা তো ব্যতিক্রমী। এবং সোজা কথা, সোমা ঠাকুর বুঝিয়ে দিয়েছেন রাজনীতির সহজ রাস্তা নয়, বরং সবাই যে রাস্তাটা এড়িয়ে চলে সেই রাস্তাটাই তিনি বেছে নিয়েছেন। কারণ ওই কঠিন পথটাই পার্থক্য গড়ে দেয়। কেন বলছি কারণ রবার্ট ফ্রস্টের সেই বিখ্যাত কবিতাটা মনে পড়ে যাচ্ছে এক্ষেত্রে, দ্য রোড নট টেকেন, মনে আছে? 2 roads diverged in a wood and I took the one less traveled by and that has made all the difference. দুটো পথ চলে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে এবং আমি সেই পথটাই বেছে নিয়েছি যে পথটায় মানুষ কম যায়, আর সেই ব্যতিক্রমী পথটা নেওয়াটাই যাবতীয় ফারাক গড়ে দিয়েছে। এক্ষেত্রেও তাই।